সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো, আমাদের সাথে আছো। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের অনলাইন ক্লাসে। আর আজকের ক্লাস উপস্থাপনে রয়েছি আমি সুমিত চন্দ্র, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ডক্টর মাহবুব মোল্লা কলেজ, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা। তোমরা ফিন্যান্সের অলরেডি 4টি ক্লাস সমাপ্ত করেছো। আজকে আমরা ফিন্যান্সের 5ম ক্লাস দেখব। আর আজকে আমরা রয়েছি প্রথম অধ্যায় অর্থায়নের সূচনার মধ্যে। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা আরেকটি ক্লাস করব। আসলে গত ক্লাসে আমাদের পাঠ্য বইটা পড়ানো হয়ে গেছে, আর পাঠ্য বইটা পড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমি চাই তোমাদের একটি পরিপূর্ণ শিক্ষার্থী হিসেবে তৈরি করে দেওয়া, আর সেটাই আমার দায়িত্ব। আর সে দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়েছি। আর সেজন্য যেহেতু অধ্যায়টা পড়ানো শেষ, আমরা এখন দেখবো এই অধ্যায়টা নিয়ে সৃজনশীল জ্ঞানমূলক কিভাবে হতে পারে সেগুলো আমরা একটু দেখবো। তাহলে চলো আমরা একটু ভিতরে প্রবেশ করি। তাহলে প্রথমে ফিডব্যাক, আসলে এটা আমার একটা পড়ানোর স্টাইল বলতে পারো। আমি একটি অধ্যায় পড়ানোর পরে একটু ফিডব্যাকে যাই, আসলে অধ্যায়টির সময় কি জেনেছি। কারণ ফিডব্যাক না জানলে আসলে সামনে আগানোটা একটু, কারণ পিছনে পড়লে অনেকে ভুলে যেতে পারো, সেজন্য আমরা একটু ফিডব্যাকে যেতে চাই। তাহলে দেখো ফিডব্যাকের মধ্যে প্রথমে কি কি আছে। অর্থায়ন বা ফিন্যান্সের ধারণা। আমরা অর্থায়ন ফিন্যান্সের ধারণা নিয়েছি যে কোনো প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যাবলী কি অর্থায়ন বা ফিন্যান্স করে। এরপরে আমরা পড়েছিলাম অর্থায়নের ক্রমবিকাশ, অর্থাৎ অর্থায়ন কিরকম আসছে। 1920-এর পূর্ব দশক থেকে আমরা 1990-এর দশক পর্যন্ত আমরা পড়েছি। এই যে ক্রমবিকাশগুলো থেকে মূলত আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন বেশি হয়। এরপরে অর্থায়নের শ্রেণীবিভাগ করেছি আমরা, যে অর্থায়নের প্রকারভেদ 5 প্রকার। একটি হচ্ছে পারিবারিক অর্থায়ন, ব্যবসায়ী অর্থায়ন, অবশ্যই অর্থায়ন, সরকারি অর্থায়ন এবং আন্তর্জাতিক অর্থায়ন। আমি আশা করি তোমরা ভুলোনি, কারণ তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো করে এসেছো, কারণ তোমরা খুব লক্ষ্মী ছেলে আমরা জানি। আর এই জন্য আমি বলবো পিছনের ক্লাস প্রত্যেকটি ক্লাস করতে হবে আসলে। এরপরে আমাদের রয়েছে অর্থায়নের কার্যাবলী। আমরা অর্থায়ন 4টি কাজ করে। প্রথমত তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, আর সর্বশেষ রয়েছে তহবিল বা মুনাফা বন্টন। এই 4টি কাজ করে। এরপর হচ্ছে আমাদের অর্থায়নের নীতিসমূহ। আমাদের 3টি নীতি রয়েছে। একটি হচ্ছে ঝুঁকি ও মুনাফা নীতি, একটি হচ্ছে তারল্য ও মুনাফা নীতি, আরেকটি হচ্ছে পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি। এরপর হচ্ছে অর্থায়নের লক্ষ্য, যেটা আমরা 4th ক্লাস করেছিলাম। অর্থায়নের লক্ষ্য হচ্ছে 2টি, একটি হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, আর একটি হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। এরপরে সামাজিক দায়বদ্ধতা। আমাদের ব্যবসায়ীদের বা কোনো ফার্মের সমাজের প্রতি যে দায়িত্ব, সেটি হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। সর্বশেষ যেটি হয়েছে সেটি হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ যখন কোনো অর্থনীতি কোনো বিষয় সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা না করে আমাদের সামগ্রিকভাবে আলোচনা করা হয়, সেটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তাহলে এই 8টা বিষয়ের মূলত আমি তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে পড়িয়ে এসেছি, আর এগুলোই ছিল আমাদের প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়। তো যেহেতু প্রথম অধ্যায় পড়ানো শেষ, এখন দেখো এই অধ্যায় থেকে মূলত কোন কোন জ্ঞানমূলকগুলো হতে পারে। আমি মূলত বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পর্যালোচনা করে আমি এই জ্ঞানমূলকগুলো দিয়েছি, 10টা জ্ঞানমূলক। আমি দেখলাম যে ম্যাক্সিমাম বছরই বোর্ডের ক্ষেত্রে এই 10টা জ্ঞানমূলক আসে। আমরা তো এই জ্ঞানমূলক পড়ে ফেলবো অবশ্যই। প্রথমত অর্থায়ন কি আমরা সংজ্ঞা দিয়েছি বা পড়েছি। আবার সরকারি অর্থায়ন, তারল্য খুব ইম্পর্টেন্ট। কোনো সিকিউরিটি কত দ্রুত ন্যায্য মূল্যে নগদ অর্থে রূপান্তর করা যায়, এটাই হচ্ছে তারল্য। এরপর সরকারি অর্থায়ন, মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বোচ্চকরণ বা সম্পদ সর্বাধিকরণ। এরপর রয়েছে আমাদের মূলধন বাজেটিং। এরপর হচ্ছে ব্ল্যাক ওয়েসডে, যেটা তোমাকে আমি বলছিলাম কিন্তু যখন পড়িয়েছিলাম আমাদের অর্থায়নের কোনো বিকাশের মধ্যে, যে 1929 সালে 29 অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে যে ধস নেমেছিল তাকে বলা হয় ব্ল্যাক ওয়েসডে। এটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে, কারণ এটি কিন্তু পরীক্ষায় জ্ঞানমূলক হিসেবে আসবে। প্রথম সেমিস্টারে তোমরা এটা পাবে। এরপরে যে সামষ্টিক অর্থনীতি। এই 10টা জ্ঞানমূলক যদি ভালো করে অনুশীলন করো, বোর্ডের সাধারণত এই জ্ঞানমূলকের বাইরে খুব একটা জ্ঞানমূলক আসে না। তাহলে আমরা প্রথম আমাদের জ্ঞানমূলকগুলো কিন্তু পড়ে ফেলেছি। এরপর চলো আমরা একটু সৃজনশীলে পদার্পণ করি। তো প্রথমেই সৃজনশীল প্রশ্নের ধরন। যেহেতু তোমরা অনেকে বিজ্ঞান বিভাগ থেকে এসেছো, সেজন্য আমি একটু আশা করবো তোমরা সৃজনশীলের ধরনটা একটু জানবে। আমাদের 4টা প্রশ্ন, একটা উদ্দীপক থাকে, উদ্দীপক রিলেটেড আমাদের 4টা প্রশ্ন থাকে।
প্রথম হচ্ছে আমাদের কণা প্রশ্ন থাকবে, যেখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে এবং তার জন্য মার্ক হবে 1। আর আমি আশা করব এই জ্ঞানমূলক প্রশ্ন তোমরা না বাড়িয়ে একদম শর্টকাট 1 লাইনে উত্তর দিয়ে দেবে। আর ফিনান্স আমি বলবো কোনো কাহিনী, কোনো গল্প এগুলো এখানে আসবে না। ফিনান্স একটা রিয়েল সাবজেক্ট, এখানে কোনো কল্পনা, কোনো আশ্রয় নেই, বাস্তবতার ভিত্তিতে কাজ করতে হবে। যখনই জ্ঞানমূলক আসবে, জ্ঞান সঠিক যে উত্তর সেটি লিখবে। কোনো বর্ণমূলক বা কোনো মন গড়া কোনো কথা লেখা যাবে না। খ নম্বরে আমাদের অনুমূলক প্রশ্ন, যেটির জন্য মার্ক হচ্ছে 2। আর আমি তোমাকে অবশ্যই বলবো যে যেহেতু খ নম্বরে 2 মার্ক, তুমি 2টি প্যারা দিয়ে লিখবে। প্রথম প্যারায় সংজ্ঞা হবে আর দ্বিতীয় প্যারায় একটু বর্ণনা হবে, তাহলে আমি অবশ্যই 2 এ 2 দেব। এরপর হচ্ছে গ নাম্বার 3 মার্ক, যেখানে প্রথমে একটি জ্ঞানমূলক প্রশ্ন হবে, জ্ঞান উত্তর হবে এবং বর্ণনা হবে এবং বিস্তর আলোচনা হবে। 3টা পার্ট যেহেতু থাকবে, আমি 3টা পার্টে 3 মার্ক দেব। এরপর আমাদের ঘ নাম্বার 4। এখন বলছে ক নাম্বারে 1 এর জন্য 1 লাইন, 2 নম্বরে খ এর জন্য 2 প্যারা, গ এর নম্বরে 3 এর জন্য 3 প্যারা, ঘ নাম্বার 4 এর জন্য 4 প্যারা। না, এরকমটা না। ঘ নাম্বারে আমি 3টে প্যারাই দিব, প্রথম প্যারায় সঠিক উত্তরটি দিব, এরপর আলোচনা করব, নিচে হচ্ছে বর্ণমূল আলোচনা। তো এই হচ্ছে আমাদের মূলত ক নাম্বারে 1 মার্ক, খ নাম্বারে 2 মার্ক, গ নাম্বারে 3 মার্ক, ঘ নাম্বারে 4 মার্ক। 4টি প্রশ্ন হবে। তাহলে আমার মনে হয় তোমার সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জেনেছো। তাহলে জ্ঞানমূলক দেখলাম, সৃজনশীল দেখলাম। এখন তোমাদের ছেড়ে দেবো না, ক্লাস শেষ নয়, আমি একটু সৃজনশীল কিরকম প্রশ্ন হয় উদ্দীপক সহ সেটা একটু দেখবো। চলো দেখি সৃজনশীল প্রশ্ন কিরকম হয়। প্রথমে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে দেওয়া রয়েছে। আমি বলবো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করার জন্য উদ্দীপকটি খুব ইম্পর্টেন্ট। উদ্দীপকটি বারবার পড়তে হবে, এরপরে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। উদ্দীপক না পড়ে হুট করে চলে গেলা, অ্যান্সার দিতে পারবা না। আগে উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। তোমার সবাই আমার সাথে ভালো করে দেখো উদ্দীপকটি কি লেখা আছে। জনাব কুয়াশা ও জনাব শিশির 2 জন পাইকারি ব্যবসায়ী। জনাব কুয়াশা শুধু কাপড়ের ব্যবসায় করেন, অন্যদিকে জনাব শিশির কাপড়ের পাশাপাশি জুতার ব্যবসায় করেন। কেননা শিশির মনে করেন কাপড়ের ব্যবসায় যদি কোনো ক্ষতি হয়, জুতার ব্যবসায় থেকে মুনাফা অর্জন করা যাবে। জনাব কুয়াশা অধিক মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে অধিক অর্থ বিনিয়োগ করেন। উদ্দীপকটা ভালো করে দেখতে হবে। 2 জন ব্যক্তি কথা বলছে, জনাব কুয়াশা, জনাব শিশির। শিশির এবং কুয়াশা 2 জন ব্যবসায়ী। কুয়াশা সে একটি প্রোডাক্ট নিয়ে কাজ করে, এক ধরনের পণ্য নিয়ে এসে কাজ করে, সেটি হচ্ছে কাপড়। কিন্তু শিশির কিন্তু সে একটি পণ্য নিয়ে কাজ করে না। শিশির মনে করেন কাপড়ের ব্যবসায় যদি ক্ষতি হয় তাহলে জুতার ব্যবসা থেকে মুনাফা অর্জন করবেন, আর তিনি কাপড়ের পাশাপাশি জুতা ব্যবসা করতেছেন। তাহলে আমাদের কুয়াশা একটি পণ্য নিয়ে ব্যবসা করে, আর শিশির সে 2টি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। তোমাদের অর্থায়নে শেখানো হয়েছিল, আমাদের অর্থায়নের যে তোমাদের ওখানে শেখানো হয়েছিল তোমাদের পোর্টফোলিও ও বৈচিত্র্য নীতি, তোমাদের নীতির মধ্যে পড়ানো হয়েছিল যে পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি। যে কোনো ব্যবসাতে একটি পণ্যের বিনিয়োগ না করে একাধিক পণ্যের বিনিয়োগ করে, সেটি হচ্ছে মূলত পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি। তাহলে আমাদের কুয়াশা কিন্তু একটি পণ্যের ব্যবসা করতেছে, কিন্তু শিশির কিন্তু একাধিক পণ্যের ব্যবসা করতেছে। আরেকটা বলা আছে, জনাব কুয়াশা অধিক মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে অধিক অর্থ বিনিয়োগ করেন। তিনি হাতে টাকা কম রাখেন, মুনাফার জন্য অধিক অর্থ বিনিয়োগ করেন। কিন্তু এটাও কিন্তু ঠিক নয়, কারণ আমাদের বলা আছে যে আমরা হাতে টাকা রাখবো প্লাস মুনাফা অর্জনের জন্য বিনিয়োগও করব। তাহলে আশা করি উদ্দীপকটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, ব্যবসায় অর্থায়ন কাকে বলে? তোমাদের একটি কৌশল শিখিয়েছিলাম যে একটি সংজ্ঞা দিয়ে সকল সংজ্ঞা দেওয়া যাবে। আমাদের ফিনান্সের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কনভার্ট করে কিন্তু আমি সংজ্ঞা দিতে পারি। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ব্যবসায় করে কিসের জন্য? মুনাফা অর্জনের জন্য। তাহলে সংজ্ঞা দিতে পারি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান
ব্যবহার ও নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যাবলীকে সরকারি অর্থায়ন বলে। আর তোমাদের একটি ক্লাসে বলেছিলাম যে সরকারি অর্থায়নটা অন্য অর্থায়ন চেয়ে ভিন্ন এই কারণে যে সরকার আগে ব্যয় করে এরপরে আয় করে। এরপরে যে তারল্য বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এখানে প্রথম তারল্যের সংজ্ঞা হবে, এরপরে তোমাদের একটি নিজেদের মতো করে একটা ব্যাখ্যা প্রদান করতে হবে, দুটো প্যারা দিতে হবে। গ নাম্বার, শিশির অর্থায়নে কোন নীতি অনুসরণ করেছেন উদ্যোগের আলোকে ব্যাখ্যা করো। তা আমার একটু মাথার মধ্যে নীতিটা কাজ করতে হবে। আমরা নীতি পড়েছিলাম তিনটা, একটি ছিল আমার ঝুঁকি ও মুনাফা নীতি, তারল্য মুনাফা নীতি এবং হচ্ছে আমাদের পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি। তাহলে একটু খেয়াল করো, যেহেতু আমাদের শিশির সে কাপড়ের ব্যবসার পাশাপাশি জুতার ব্যবসা করতেছে, সে দুটি পণ্যের ব্যবসা করে। আমি বলেছিলাম কোন প্রতিষ্ঠান একটি পণ্যের না নিয়ে যদি একাধিক পণ্যের ব্যবসা করে তাকে বলা হয় পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি। তাহলে গ নাম্বার উত্তর হবে আমাদের পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি। তোমার প্রথম যে লাইনটা লিখবে, শিশির অর্থায়নের পোর্টফোলিও ও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন, প্রথম লাইন শেষ। এরপর পোর্টফোলিও বৈচিত্র্যের সংজ্ঞা হবে, সেকেন্ড প্যারা শেষ। এরপর উদ্দীপকের আলোকে একটা ব্যাখ্যা হবে। তাহলে তিনটা প্যারা হয়ে গেল, আমি নির্দ্বিধে 3 মার্ক দিয়ে দেব। ঘ নাম্বার, জনাব কুয়াশার অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কি প্রভাব ফেলবে। দেখো কুয়াশা সে কিন্তু নগদ অর্থ হাতে কম রেখে সে অধিক অর্থ বিনিয়োগ করছেন, তাহলে অবশ্যই সে তারল্য সংকটে পড়বে। তাহলে সে তারল্য সংকটে পড়বে, কারণ তারল্য মুনাফা নীতিতে বলা আছে আমার যে ব্যবসায়ীরা কিছু অর্থ হাতে রাখবেন আর কিছু অর্থ মুনাফার জন্য বিনিয়োগ করবে। আমি অধিক অর্থ বিনিয়োগ করব না, আবার অধিক অর্থ হাতেও রাখবো না। তাহলে এটা মূলত হচ্ছে তারল্য সংকট। তাহলে আমরা যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে জনাব কুয়াশা অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ের তারল্য সংকটে ফেলবে, তার তারল্যের উপর প্রভাব বিস্তার করবে। এরপরে তারল্য সংজ্ঞা হবে, এরপর উদ্দীপক আলোকে একটা ব্যাখ্যা হবে, তিনটা প্যারা হয়ে যাবে। তাহলে সৃজনশীল কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এটা একটা সৃজনশীল গেল, এটা একটা বোর্ডের সৃজনশীল। তোমার বই দেখলে বইয়ের মধ্যে সৃজনশীলটা দেয়া আছে। আমি আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো 2 নম্বর সৃজনশীল চলে আসছে, এটা সৃজনশীলটা ভালো করে পড়ি আমরা একটু। রাহাত কোম্পানি লিমিটেড একটি চামড়া প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান, এটা তুরাগ নদীর তীরে অবস্থিত। প্রক্রিয়াজাতকরণের সময় এর বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি, বায়ু ও মাটি দূষিত হচ্ছে। এজন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পানি শোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রটি ক্রয় করার জন্য 5 কোটি টাকা প্রয়োজন। এর আয়ুষ্কাল 15 বছর। কোম্পানি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। তোমার এখানে আয়ুষ্কাল কথাটা সম্পর্কে নাও পরিচিত। আয়ুষ্কাল হচ্ছে মেয়াদ, যে আমি একটি মেশিন কতদিন পর্যন্ত ব্যবহার করব, এটা হচ্ছে ওই মেশিনের আয়ুষ্কাল বা ওই মেশিনের মেয়াদ। তাহলে এখানে একটা কথা বলেছে যে আমাদের কোম্পানি হচ্ছে রাহাত কোম্পানি, এটি একটি চামড়া প্রক্রিয়াজাত করে। তোমরা জানো সবাই ট্যানারি শিল্প। তো চামড়া প্রক্রিয়াজাত করতে গিয়ে ট্যানারির যে বর্জ্য এটা কিন্তু নদীতে যাচ্ছে, তুরাগ নদীতে যাচ্ছে। এই তুরাগ নদী যাওয়ার কারণে আমাদের পানি, বায়ু এগুলো দূষিত হচ্ছে, যার জন্য তারা একটা পানি শোধন করা একটা যন্ত্র ক্রয়, মেশিন ক্রয় করতে চাচ্ছেন। তোমরা জানো গভর্নমেন্টের রুলস আছে যে একটি ট্যানারির বর্জ্যর পানি সরাসরি আমাদের পানি থেকে পড়তে পারবে না, ওটা প্রক্রিয়াজাত করে তারপর পানিতে পড়তে হবে। তো তারা সেটাই ব্যবস্থা করছে। এর পাশাপাশি ওই প্রতিষ্ঠান আমাদের সমাজের যে আমাদের মেধাবী শিক্ষার্থী আছে এদেরকে বৃত্তি প্রদান করে। প্রত্যেকটা উদ্দীপকের মধ্যে কিন্তু 2টা টার্ম থাকে, 2টা বিষয় থাকে, কারণ একটা গয়ের আর ঘয়ের জন্য এখানে 2টা টার্ম আছে। প্রথম প্রশ্ন, অর্থায়ন কি? তো ফিনান্সের সংজ্ঞা আমি অনেকবার দিয়েছি, আশা করি তোমরা ফিনান্সের সংজ্ঞাটা দিতে পারবে। সম্পদ সর্বোচ্চকরণ বলতে কি বোঝায় এটাও তোমাদের পড়ানো হয়েছে। কোনো প্রতিষ্ঠানের শেয়ার প্রতি বাজার মূল্য বৃদ্ধি করাকে বা শেয়ার প্রতি মূল্য বৃদ্ধি করাই হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। আগে সংজ্ঞা হবে, এরপরে ব্যাখ্যা হবে বা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। গ নাম্বার, পানি শোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের কোন কার্যাবলী অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। তাহলে কার্যাবলী, আমার মাথায় কার্যাবলীটা কাজ করে। আমরা পড়ে আসছি, দেখলাম কার্যাবলী হচ্ছে 4টি। একটি তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, আরেকটা হচ্ছে তহবিল মুনাফা বন্টন।
তাহলে ওখানে 2 নম্বর যে কার্যাবলীটা মূলধন বাজেটিং, ওখানে কিন্তু বলা ছিল যে আমরা যখন কোনো দীর্ঘমেয়াদী সম্পদে অর্থ বিনিয়োগ করব সেটি হচ্ছে মূলধন বাজেটিং। তারা যেহেতু একটি যন্ত্রপাতি ক্রয় করবে এবং তার মেয়াদ হচ্ছে 15 বছর, টাকা হচ্ছে 5 কোটি, তো এটা অবশ্যই একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। যেহেতু এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প, তো এটাকে আমরা বলতে পারি মূলধন বাজেটিং। অ্যান্সারটা কিভাবে দেব? পানি শোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলী অন্তর্ভুক্ত। প্রথম লাইন শেষ, 1 মার্ক পেয়ে যাবা। দ্বিতীয় পারায় মূলধন বাজেটিংয়ের সংজ্ঞা হবে, 2 মার্ক পেয়ে যাবা। এর পরের পারায় উদ্দীপকের আলোকে তোমার মতো করে একটি ব্যাখ্যা দিতে হবে। আসলে সৃজনশীল প্রশ্ন মুখস্থ করা বিষয় না, সৃজনশীল প্রশ্ন নিজের মতো করে লেখা উচিত। আর আমি যাই বলছি যে তোমরা নিজেরা একটু চর্চা করো, তাহলে সৃজনশীল প্রশ্ন তোমার নিজেরাই লিখতে পারবে। ঘ নাম্বার, উদ্দীপকের আহাত কোম্পানি লিমিটেড এর বিনিয়োগ সিদ্ধান্ত অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? তাহলে এরপর দেখো আমাদের এখানে লাস্ট বলছে রাহাত হবে, রাহাত কোম্পানি হবে। এটা উদ্দীপকের রাহাত কোম্পানি লিমিটেড এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? তো দেখো রাহাত কিন্তু শেষের দিকে এসে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে। যারা মেধাবী শিক্ষার্থী এদের বৃত্তি প্রদান করে, তাহলে এটাকে আমি বলতে পারি না সামাজিক দায়বদ্ধতা। কারণ যেহেতু রাহাত কোম্পানি একটি বিজনেস করতেছে, এর পাশাপাশি কিন্তু সে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতেছে, তাহলে আমরা বলবো এটি হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। তাহলে উত্তরটা এরকম হবে, উদ্দীপকের রাহাত কোম্পানি লিমিটেড এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা ধারণার সাথে সম্পৃক্ত। এবার সামাজিক দায়বদ্ধতার একটি সংজ্ঞা হবে, সর্বশেষ উদ্দীপকের আলোকে একটি ব্যাখ্যা হবে। তো যদি এরকম সৃজনশীল হয়, আমি আশা করব তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। আমরা 2টা সৃজনশীল দেখলাম, বইয়ের মধ্যে আরো অনেক সৃজনশীল আছে, আর তোমাদেরকে বলবো বোর্ডের যে সৃজনশীল দেওয়া আছে সেগুলো বেশি বেশি করে অনুশীলন করো। আর সর্বশেষ আমি তোমাদেরকে বলবো যে ফিনান্স ব্যাংকিং বীমা বইটা একটি সহজ বিষয়, তোমাদের একটু ভালো করে অনুসরণ করো, বাসায় বসে ঠিকমতো পড়াশোনা করো, আমাদের দিক নির্দেশনাগুলো তোমরা অনুসরণ করো, তাহলে এই বিষয়ে A+ পাওয়া খুব ইজি হবে। আর সে দায়িত্বটি আমি আজকে থেকে আমার কাঁধে তুলে নিলাম, তোমাদের ভালো রেজাল্ট করানো এটা আমার দায়িত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, বাসায় থেকে ঠিকমতো লেখাপড়া করবে এবং আমাদের কলেজের সাথেই থাকবে, নিয়মিত অনলাইন ক্লাসগুলো করবে, বই থেকে প্রশ্নগুলো বাবা অনুসরণ করবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাই।